নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা একটি মর্মস্পর্শী ছোট গল্প। গল্পের নাম দুঃসময়। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প দুঃসময়। রাত তখন 11:30। ফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে বললাম, হ্যালো, বলছি। অনিমেষ বলছিস? শুভ্রর গলা শুনেই বুঝেছিলাম ওরা টাঙ্গাইলের বাঙাল, কিন্তু পশ্চিমবঙ্গীয় উচ্চারণে শুধু নয়, একেবারে ঠাকুরবাড়ির উচ্চারণে কথা বলবার চেষ্টা করে, কিন্তু উচ্চারণটা অস্পষ্ট। শুনলেই বোঝা যায় যে এক কেঠো বাঙাল আপ্রাণ চেষ্টা করছে কলকাতার ঘটি হওয়ার। এই প্রচেষ্টার মধ্যে এক ধরনের গভীর হীনমন্যতা আছে বলে মনে হয় শুভ্রর। বাঙালরা কোন অংশে ঘটিদের চেয়ে নিকৃষ্ট তা বুঝে উঠতে পারি না আমি। বললাম, বল শুভ্র, কি ব্যাপার এত রাতে? আর বলিস না, হরিপদকে বোধহয় আর বাঁচানো যাবে না। কি হলো? কি হলো হঠাৎ? ব্যাপারটা হঠাৎ হয়নি, জানিসই তো। ও স্ত্রী চলে যাওয়ার পর থেকেই ও বড় একা হয়ে গেছে। রিটায়ারও করেছে বছর 3। ছোট ভাইয়ের সংসারে থাকে, বৈষ্ণব ঘাটায় পাটুলিতে। একমাত্র মেয়ে থাকে লখনৌতে, শিবাজীনগরে। তার কাছে বছরে একবার করে গিয়ে থাকে, মাসখানেক করে। জামাই মস্ত বড় কাজ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, 2খানা গাড়ি, লনওয়ালা বাড়ি। আরে, এত রাতে হরিপদর জামাইয়ের ইতিহাস শুনে কি হবে? মুদ্রা কথাটা বল না। হ্যাঁ বলছি, মুদ্রা কথাটা হচ্ছে, হরিপদ আজই লখনৌ থেকে এসেছে, শয্যাশায়ী হয়ে এসেছে, হাঁটা চলার ক্ষমতাও নেই। হাওড়াতে স্টেশনের স্টাফ ওকে ওয়েটিং রুমে শুইয়ে রেখে তার ভাইকে মোবাইলে খবর দেয়। ট্রান্সপোর্টেশন ম্যানেজার অনেক করেছেন, তিনি নিজে এবং তার অফিসের 2জন ভদ্রলোককে নিয়ে ওকে সোজা পার্কভিউ নার্সিংহোমে ভর্তি করে। হরিপদর ভাই শ্যামাপদর নাড়ি ছেড়ে যাওয়ার জোগাড়। রাইটার্সের কাকে নাকি ধরে পিজিতে ট্রান্সফার করেছে, ঘন্টাখানেক হয়েছে। আরে, হরিপদর কি হয়েছে তা তো বলবি। কি হয়নি তাই বল। ওর 2টো কিডনি ফেল করে গেছে। হার্ট আর লাংসের যা অবস্থা, তাতে কিডনি ট্রান্সপ্লান্ট করাও যাবে না। ডাক্তাররা বলেছেন কাল থেকে ডায়ালিসিস শুরু হবে। কিডনি ট্রান্সপ্লান্ট করা গেলেও তার যা খরচা তা তো জানিসই। ডায়ালিসিসও কতদিন করতে হবে কে জানে। ওর ছোট ভাই তো সামান্য একটা চাকরি করে রাইটার্সে, তবে ছেলেটা ভারী ভালো। কে জানে অত টাকা আসবে কোথা থেকে। মেডিক্লেম ছিল না ওর? দোষ নামই শোনেনি। বেশ বেশ, তুই আর একটু ছোট করে বলবি শুভ্র, আমাকে কাল সকাল 8টার মধ্যেই অফিসে পৌঁছতে হবে। কি আর বলবো, এখন বন্ধু বান্ধবদেরই খরচ জোগাতে হবে, ওর দেখাশোনাও করতে হবে। বাই দি বাই, তুই কি কাল আসতে পারবি হাসপাতালে? সকালে তো পারবো না, অফিসে তো আগে বলা নেই, তবে অফিস ছুটির পরে অবশ্যই যাব। সব বন্ধুদেরই খবর দিচ্ছি এক এক করে বাড়িতে ফিরে। তাছাড়া কাল রাতে
আমার বাড়িতে একটা মিটিংও ডেকেছি। ভবানীপুর সেন্ট্রাল জায়গা, হাসপাতালেরও কাছে, সকলেরই সুবিধা হবে। সকলকেই ফোন করে জানাচ্ছি। সেই মিটিংয়ে কি করা যায় না যায় তা নিয়ে সকলে আলোচনা করব। তুই কাল হাসপাতালে না আসতে পারলেও আমার বাড়িতে অবশ্যই আসিস কিন্তু। জামাই এত বড় কাজ করে, তাছাড়া একমাত্র জামাই, সে কি করছে? আয় না, সবই বলবো, কাল আসিস কিন্তু। দিল্লি থেকে ডিরেক্টর এসেছিলেন একদিনের জন্য। সারা দিনই খুব ব্যস্ত ছিলাম, অফিসে সকলে, লাঞ্চ খাওয়ারও সময় পাইনি। তাকে এয়ারপোর্টে ছাড়তেও যেতে হয়েছিল। শুক্রর বাড়ি পৌঁছতে পৌঁছতে ৯টা বেজে গেল। তখন সকলেই প্রায় চলে গেছে, শুধু হরিত আছে। হরি তো ভবানীপুরে শাঁখারীপাড়া রোডে থাকে। পথের নাম বদলে এখন কি ঘোষ রোড হয়েছে যেন। শুভ্র স্ত্রী সীতা খুব ভালো মেয়ে, হাসি খুশি, বাচ্চাদের একটি স্কুলে বাংলা পড়ায়। কিন্তু তারপরও সংসারের সব কাজ হাসি মুখেই করে। কাজের একটি মেয়ে আছে, বছর 15। তাকে নিজে সন্তান জ্ঞানে দেখে। ওদের সন্তান নেই। কিছু খাওয়ার জন্য পিড়াপিড়ি করলো সীতা। আমি বললাম, না, এত রাত হয়ে গেছে, একেবারে বাড়ি ফিরে চান করে খেয়ে নেব। সারাদিন খুব উজ্জত গেছে। শুভ্র সব বলল সংক্ষেপে, তবে সংক্ষেপে বলাটা ওর স্বভাব বিরুদ্ধ। বলল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম আমাদের জন্য নয়, কি সাংঘাতিক খরচ। একবেলা থেকেই যা বিল হয়েছে, তাতেই হরিপদর ছোট ভাই শ্যামাপদর অবস্থা কাহিল। আমার অবস্থাও তো জানিস। আমার অবস্থাও তো অনিমেষের চেয়ে কিছু ভালো নয়। আমারও তো মেডিক্লেম পলিসি নেই। হরিত বলল, অবশ্য থাকলেও খুব সুবিধা হতো না। আমার বড় বৌদির হঠাৎ প্রচন্ড শ্বাসের কষ্ট হওয়াতে বড়দা নার্সিংহোমে ভর্তি করেছিল। বৌদির তো মেডিক্লেম পলিসি ছিল, কভারেজ ছিল 3 লাখ টাকার। তাতেও কত হ্যাপা। কেন? তাতে হ্যাপা হবে কেন? আরে হ্যাপাই হ্যাপা, ক্যাশলেস পলিসি। হাসপাতালে ভর্তি করেই কার্ডটা জমা দিয়ে দিতে হয়। তাতে পেশেন্টের কোনো টাকাই দিতে হয় না, যদি খরচ পলিসিতে কভার করে যায়। সব বড় বড় হাসপাতালে এই ব্যবস্থা আছে। সরাসরি সব খরচ পেশেন্টের নামে চার্জ জড়োতে থাকে। 15 দিনে 3 লাখের 2.5 লাখ বেরিয়ে গেল। দাদা বলেছিল, এই বছরে বৌদির পলিসি রিনিউ করবার সময় 23,000 টাকা প্রিমিয়াম দিয়েছে। কোন কোম্পানি? তা তো ঠিক জানি না। সব ইন্স্যুরেন্স কোম্পানি নাকি বয়স্ক মানুষদের বেলাতে প্রিমিয়ামটা বাড়িয়ে দিয়েছে এই বছর থেকে। অথচ উল্টোটাই হওয়ার কথা ছিল, তাই নয় কি? মানুষের বয়স যখন কম থাকে, তখন তো আর তেমন অসুখ বিসুখ করে না। সারা জীবন ধরে প্রিমিয়াম গুনে যখন অসুখের চিকিৎসাতে সাহায্যের দরকার, তখনই প্রিমিয়াম বাড়িয়ে দিচ্ছে কোম্পানিরা। যত বড়লোকই হোক না কেন, বুড়ো হলে তো তার রোজগার কমেই যায়। তাছাড়া বড়লোকও তো কেউ কারোর দয়াতে হয় না, নিজেরাই প্রচন্ড পরিশ্রম করে কামাতে হয়। কারোরই তো পড়ে পাওয়া ধন নয়। ইন্স্যুরেন্স কোম্পানির দয়াতেও তো আর কেউ বড়লোক হয় না। শুভ্র বলল, শুধু তাই নয়, হাসপাতাল বা নার্সিংহোম থেকে নার্সটি করে দেয়। অথচ পোস্ট অপারেটিভ বা পোস্ট ইলনেস পিরিয়ডের ওষুধপত্র এবং নার্সিংহোমের সব খরচ রিইম্বার্স করতেও প্রচুর ঝামেলা করে। শুভ্র বলল, এটা অত্যন্ত অন্যায় না, বল? আমি বললাম, নামী হাসপাতালে বা ইন্স্যুরেন্সে স্বীকৃত বড় নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি না হলে টাকাও দেয় না। হাসপাতালে যাওয়ার আগে বাড়িতেও তো প্রচুর খরচা হয়। ডাক্তারদের ফিজ, ওষুধপত্রের খরচ, তা নিয়েও তো কত টালবানা করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। শুভ্র বলল, ইন্স্যুরেন্স কোম্পানিদেরও তেমন দোষ নেই। আসলে তো লুটে পুটে খায় ডাক্তারেরা, হাসপাতাল আর নার্সিং হোমেরা। তারা যে খরচ আদায় করে ইন্স্যুরেন্সের কাছ থেকে, সেই সব ক্লেমই খুব ভালো করে অডিট করা প্রয়োজন। এই ব্যাপ- এই ব্যাপারটা নিয়ে তদন্ত হওয়া খুবই উচিত, জরুরি ভিত্তিতে।
সব বোঝাটাই অসুস্থদের ঘাড়ে এসে পড়ে। তাছাড়া ডাক্তারদের কেমন রব হয়েছে দেখিস না? এখন ডাক্তারদের অবস্থা দেখেছিস? কারো গাড়ি বাড়ি নেই বলতো? কে প্রতি বছর বিদেশে যাচ্ছে না বেড়াতে? কার ছেলে মেয়ে পড়ছে না বিদেশে? স্কলারশিপের টাকায় নয়, অধিকাংশই বাবার টাকাতে। হরিৎ বলল, তাছাড়া প্রফেশনাল এথিক্স বলেও কিছু নেই। আগেকার দিনে ডাক্তারদের নেম প্লেট হতো 4-5 ইঞ্চি লম্বা আর ফুটখানেক চওড়া। সাদা বা কালো কাঠের প্লেটের উপরে কালো বা সাদা দিয়ে লেখা থাকতো ডাক্তারের নাম। আর এখনকার ডাক্তার বা সার্জেনেরা মস্ত বড় বড় সাইনবোর্ড টাঙান, যেন মুরগি পালিয়ে যাবে অন্যের কাছে। লাজ লজ্জা সব গেছে। শুভ্র বলল, আমার অফিসের বড় সাহেব ক্যালকাটা ক্লাবের পুরনো মেম্বার। ক্লাবের যে নিউজ বুলেটিন আসে তাতে এ মাসে আরপি মারিকের মৃত্যু সংবাদ ছাপা হয়েছে। বড় সাহেব বলছিলেন, মারিক সাহেব ডোভার রোড আর বালিগঞ্জ সার্কুলার রোডের মোড়ের দ্বারকানাথ মিত্তিরের বাড়িতে ভাড়া থাকতেন এক সময়। লাগান জুট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। পরে ওল্ড বালিগঞ্জ রোডের হিমাদ্রি বিল্ডিং এ ফ্ল্যাট কিনে থাকতো। তাও প্রায় 25 বছর হলো। ওই বুলেটিনে তার মৃত্যুর খবর জানতে পেরে উনি মিসেস মারিককে ফোন করেছিলেন আমার সামনেই। জিজ্ঞেস করলেন, দাদার কি হয়েছিল? প্রতিদিন ভোর 4টেতে উঠে ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের মাঠে হাফ প্যান্ট পরে 5 চক্কর হাঁটতেন। শীত, গ্রীষ্ম, বর্ষা। দারুণ ফিট ছিলেন। সিসিএফসি এবং ক্যালকাটা ক্লাবে নিয়মিত যেতেন। কি যে হলো হঠাৎ! মিসেস মারিক যা বললেন তা হলো, কলকাতাতে রবিবারে কোনো ডাক্তার পাওয়া যায় না। যদি কাউকে পাওয়া যেত এমন ঘটতো না। দুপুরে নাকি বুকে ব্যথা হয়েছিল। আমরা যখন বিএম বিড়লাতে নিয়ে গেলাম বিকেলে, তখন ওরা বললেন কিছুক্ষণ আগে আনলেও বাঁচানো যেত। কলকাতাটা গ্রামেরও অধম হয়ে গেছে। হরিৎ বলল, হ্যাঁ, উনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্যি। ব্যতিক্রম কিছু হয়তো আছে, তারা অতি সামান্য। অধিকাংশ ডাক্তারই হায় টাকা করে দৌড়ে বেড়াচ্ছেন। আগেকার দিনে ডাক্তারেরা, এলেমে ডাক্তারেরাও ডাক্তারিকে জীবনের একটা ব্রত বলে মনে করতেন। বাংলা সাহিত্যের কালজয়ী সব উপন্যাসের নায়কেরা হতেন হয় ডাক্তার নয় মাস্টার। আর সেই কারণে সমাজের সব শ্রেণীর অবিমিশ্র শ্রদ্ধা আর ভক্তি তাদের জুড়ত। ডাক্তাররা কি মার্কেন্টাইল ফার্মের কেরানি না অফিসার? তারা জীবনের কারবারি। তাদেরকে যে চোখে আমরা দেখে এসেছি ঈশ্বরের মতো, তারা সেই আসন থেকে নিজেরাই নিজেদেরকে টেনে নামিয়েছেন ধুলোতে। বলবার কিছুই নেই। আমি বললাম, আজ আমি উঠি রে। কালকে যাওয়ার পথেই হরিপদকে একবার দেখে যাব। আমার কি করণীয় তা জানাস? আমার সাধ্যমতো নিশ্চয়ই করব। বলে বেরিয়ে এলাম। রাতে ভালো ঘুম হলো না। হরিপদ আমার স্কুলের বন্ধু। তখন আমরাও ভবানীপুরেই থাকতাম। সব পাড়াতেই তখন অনেক ফাঁকা মাঠ আর বড় বড় বাড়ির মধ্যে মাঠ ছিল। আমরা একসঙ্গে ফুটবল খেলেছি। ও রাইটিনে খেলতো, চমৎকার হেড করতো। বিপক্ষের গোলের সামনে কর্নার পেলে ও হেড করে অবশ্যই গোল করতো। ড্রিবলও করতো চমৎকার। ড্রিবল মাস্টার চুনি গোস্বামী একদিন কলেজে ওর খেলা দেখে খুবই সুখ্যাতি করেছিলেন। স্কুলের পর্ব শেষ করে আমি প্রেসিডেন্সিতে গেলাম আর হরিপদ আশুতোষে। আশুতোষ কলেজের হয়ে ও ফুটবল খেলেছে। ছেলেবেলা থেকে ভারী সুন্দর স্বভাব ছিল ওর। খুব পরোপকারীও ছিল। ওদের অবস্থা খুবই সাধারণ ছিল। হরিপদর বাবা দেশভাগের পরে বরিশাল থেকে কলকাতাতে এসে একটা সলিসিটরস ফার্মে টাইপিস্টের চাকরি করে সংসার পালন করেছেন। অধিকাংশ সলিসিটরস, চার্টার্ড অ্যাকাউন্টস ফার্মের মালিকেরা তখন খুব বড়লোক হলে কি হয়, কর্মচারীদের অবস্থা খুব খারাপ ছিল। জানি না এখন অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু চরম দারিদ্র্য হরিপদর মুখের হাসিকে কোনোদিনও ম্লান করতে পারেনি। অসম আর্থিক অবস্থার মানুষদের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখা খুব মুশকিল। বন্ধুত্ব, তাতে দুপক্ষের হৃদয়ে প্রশস্ততার প্রয়োজন হয়। যার অবস্থা খারাপ
তার তো আরো বেশি। দেখি হরিপদর এই বিপদে কতটুকু করতে পারি। শুভ্রর মতো মানুষও তো আজকাল খুব কম দেখা যায়। সেও ভবানীপুরে থাকে বলেই যেন সব দায় তারই। আসলে দায়িত্ব যে নেয়, সব ঝামেলা তার কাঁধেই এসে পড়ে। কিন্তু সেজন্য শুভ্রর আনন্দই হয় যেন। বন্ধুর জন্য টাকা পয়সা দিয়ে তেমন করতে না পারলেও গতর দিয়ে যা করছে, সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে ও যা করছে তার কোনো তুলনা নেই। এই স্বার্থপর পৃথিবীতে আজকাল খুব কমই দেখতে পাওয়া যায়। ড্রাইভারকে বলেই রেখেছিলাম তাড়াতাড়ি আসছে। ড্রাইভারই বাজার করে দেয়। কি বাজার হবে তা অবশ্য প্রতিমাই বলে দেয়। ও ৮টাতে আজ এসে বাজারে গেছে। আমিও তৈরি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে ঠিক 8:45-তে বেরিয়ে পড়েছিলাম। ঠিক ৯টার সময় পিজির উডবার্ন ওয়ার্ডে পৌঁছেও গেলাম। কোনোদিন আসিনি আগে। মস্ত চওড়া বারান্দা, বড় বড় কাঠের ইজি চেয়ার বারান্দাতে, যাতে পা তুলে দিয়ে ঘুমানোও যায়। আগেকার দিনের ডাক বাংলো বা পণ বাংলোতে যেমন ছিল, আজকাল দেখা যায় না। গিয়ে দেখি হরিপদ বাইরের বারান্দাতে লুঙ্গি পরে ইজি চেয়ারে বসে আছে। হরিত আমার আগেই পৌঁছে গেছে। হরিপদর পাশেই একটি চেয়ারে বসে আছে। আমি যেতেই হরিত বলল, তোর জন্যে ঘর থেকে আরেকটা চেয়ার নিয়ে আসি। আমি বললাম, বসে বসে তো জীবনটাই গেল, হাঁটা চলাও তো একটুও হয় না। আমি দাঁড়িয়ে থাকি, একটু ক্যালোরি বার্ন করি। হরিপদকে বললাম, কি রে, কি বাঁধালি? ও বলল, কদিন পরেই তো ছুটি হবে, বাড়ি চলে যাব। তারপরে বৈষ্ণবঘাটা পাটুলিতে শ্যামাপদ আর আমি যাওয়ার পরে তুই আর প্রতিমা তো একদিনও আসতে পারলি না। হাসপাতালে এসেছিস সেই। ক্ষমা চাওয়ার গলাতেই আমি বললাম, কি করব বল, আমি তো মাসের মধ্যে ২০ দিন কলকাতার বাইরেই থাকি। অনেক ইচ্ছেই অপূর্ণ রাখতে হয়। তারপর বললাম, তোর কোনো চিন্তা নেই, আমরা সবাই আছি। তাছাড়া শুভ্রশ্রী সীতা তোর জন্য দুবেলাই রান্না করে পাঠাবে। দুপুরে সীতা নিজে আসবে, রাতে শুভ্র। কি দরকার ছিল কষ্ট করবার? হাসপাতালের খাবার তো খারাপ নয়। তাছাড়া সবাই তো খায়। সবাই তো হরিপদ নয়। তুই আমাদের কত প্রিয়জন তা কি জানিস? জানি। কি করে এমন হলো? দেখ, লখনৌ যাওয়ার আগে পরীক্ষা করে গিয়েছিলাম, শুধু ক্রিয়েটিনিনটা করিনি। আর দেখ, তা ওখানে গিয়ে করলি না কেন? তোর জামাই তো এমন কেউ কেটা। আরে, ও যা ব্যস্ত, ভারতেই তো থাকে না বলতে গেলে। তাছাড়া স্ত্রী বা স্বামী ছাড়া তেমন কাছের মানুষ আর কেউই হয় না রে। আমার ঝগড়া করবার মানুষটা চলে যাবার পর থেকে বড় অসহায় আর একলা হয়ে গেছি। জামাই না হয় ব্যস্ত, মেয়েও তো ছিল। মেয়ে সময় কোথায়? জামাইয়ের দেখাশুনো করে, তার সুটটাইয়ের দেখভাল করে, বেয়ারা, বাবুর্চি, ড্রাইভার সকলকে সামলে ওর উদ্বৃত্ত সময় নেই কোনো। যখনই যাই তখনই লনওয়ালা বাংলোর একটা ঘর ছেড়ে দেয়। ৪ বেলা দারুণ খাওয়া দাওয়া, একজন বেয়ারা আমার দেখভাল করে। আর কি করবে? তাছাড়া কাছেই বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তাদের ভালো লাইব্রেরি আছে। প্রবাসী বাঙালি মানুষেরাও খুব ভালো। ওখানে দুবেলা করে যেতাম। অরুণ ব্যানার্জি সেক্রেটারি, মীনাক্ষী সিনহা লিটারারি সেক্রেটারি, খুবই সাহিত্য মনস্ক মানুষ। আমার লিটল ম্যাক সম্বন্ধে ওরা জানেন, অথচ তেমন বিখ্যাত কাগজ তো নয়। বলে হরিতের দিকে তাকিয়ে বলল, ঘটনাটার কথা অনিমেষকে বলেছিস? কি ঘটনা? আরে, ঘটনার মতো ঘটনা। চিফ মিনিস্টার হরিপদর অসুস্থতার খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে অন্য ওয়ার্ড থেকে উডবান ওয়ার্ডে ট্রান্সফার করেছেন। চিকিৎসার সব খরচের ভার সরকার নিয়েও নিয়েছে। বললাম, বাহ, এটা তো দারুণ খবর। হরিত বলল, খরচের মধ্যে নার্সের খরচ আর ওষুধপত্র, থাকা এবং ডায়ালিসিসের খরচ আর লাগবে না।
ডাক্তার পান্ডের আন্ডারে আছে। নেফ্রোলজি ডিপার্টমেন্টের হেড এসে দেখেও গেছেন। আমাদের গোবিন্দ গোপাল বাবুর ছেলে দিব্যনারায়ণও আছে। আমি বললাম, হ্যাঁ রে, কষ্ট আছে কিছু? কষ্ট তো থাকবেই। সকালে ডায়ালিসিস হয়েছিল, বেশ কষ্ট। তবে পয়সা লাগলে কষ্টটা আরো বেশি লাগতো। মনের উপর থেকে মেঘ সরে যাওয়ায় কষ্টটা অনেকটাই কমে গেছে। টাকা লাগলে অনির্দিষ্টকাল ডায়ালিসিসে কি সাংঘাতিক খরচ হতো বল। আর আমার নিজের তো সামর্থ্য নেই, সব তো তোদের ঘাড়েই পড়তো। হরিপদকে দেখে কে বলবে ওর এত যন্ত্রণা, বরং মনে হচ্ছে পোস্টের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের স্কুলের কেষ্টদন কর্নার কি করবে এক্ষুনি, খুব ভালো কি করতো। আর হরিপদ মিটিমিটি হাসছে। বল উড়ে এলে লাফিয়ে উঠে নেট করে বলটাকে বিপক্ষের গোলে ঢুকিয়ে দেবে। ওকে ঠেকায় এমন সাধ্য কারোরই নেই। আরো কিছুক্ষণ থেকে ওর পিঠ চাপড়ে দিয়ে বললাম, হ্যাঁ চলি রে হরিপদ। ও হেসে বলল, আয়। হরি তো বলল, আমিও চলি। কালকে বড়বাবু খুব ঝেড়েছে, তবে বিকেলে অনেকে আসবে। শনিবার যে আজ। আর সীতা তো আসবেই তোর খাবার নিয়ে। রাতে শুভ্র নিজে আসবে, আমি অফিস ফেরতাই আসবো। উঠে আসার সময় হরিপদ আমার হাতে হাত রেখে বলেছিল, ডাক্তার পান্ডেকে জিজ্ঞেস করিস তো কবে বাড়ি যেতে পারবো। আমার পত্রিকা দিগন্তর পুজো সংখ্যা, আমি ভালো হয়ে বাড়ি না যেতে পারলে কে বের করবে বলতো। আমি বলেছিলাম, বেশ বলবো। নিচে নামতে নামতে ফরিদকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, হরিপদর মেয়ে কলকাতায় আসবে না? কারোকে বলিস না, গলা নামিয়ে বলল হরিদ। শ্যামাপদ লখনৌতে ফোন করেছিল, হরিপদর মেয়ে সোমা ফোঁপাতে ফোঁপাতে বলেছে ওর স্বামী 1 পয়সাও দিতে পারবে না। নতুন মাল্টিপ্লেক্সে 12 তলার উপরে 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বুক করেছে। তার দাম প্রায় কোটি টাকা। সেই টাকা জোগাড় করতে রাতের ঘুম চলে গেছে জামাইয়ের। তবে সোমা বলেছে, কাকা তোমরা কেউ আগে জানিয়ে এখানে আসতে পারলে আমি আমার গয়না টয়না বিক্রি করে যা পারি তার হাতে তুলে দেব। বাবাকে বলো আমার অসহায়তার কথা। আমি তো আর স্বাবলম্বী নই, আমার রূপ দেখেই তো বিয়ে হয়েছিল। রূপও তো বাবা দিতে পারেনি বিয়ের সময়। কাকা পড়াশুনোতে ভালো হলেই সবাই শিক্ষিত হয় না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, বলিস কি রে হরি, এমনও হয় নাকি? এমনই তো হয় আজকাল। টাকা পয়সা যে দিতে হবে না সেজন্য খুব হালকা লাগছে। আগামীকাল রবিবার, বহুদিন পর কালকে তাস খেলতে যাব দুপুরে। হরিপদর খবর শুভ্র বা হরিতকে ফোন করে জেনে নেব। ইচ্ছা আছে সোমবার অফিস ফেরত যাব পিজিতে। সোমেনের বাড়ি গিয়ে সকলের খপ্পরে পড়ে অনেকগুলো হাত খেলে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3টে। রবিবার অফিসের ড্রাইভার থাকে না, ট্যাক্সি নিয়ে সোমেনের বাড়ি গিয়েছিলাম। লিফটে উঠে ফ্ল্যাটে পৌঁছলাম প্রতিমার প্রচন্ড রাগারাগির জন্য প্রস্তুত হয়ে। কিন্তু বেল টিপতে ছোট দরজা খুলেই বলল, মেম সাহেব সে মিলিয়ে সাহেব। গালাগালি খাওয়ার জন্য তৈরি হয়েই এসেছি, তা আবার ঘরে ডেকে গালাগালি কেন? মেম সাহাব খানা খাই নেই তো। ভয় ভয় প্রতিমার ছবি আঁকার স্টাডির দরজা খুললাম। ঝিরঝির শব্দে এয়ার কন্ডিশনারটা চলছে। প্রতিমা ইজেলের সামনে তুলি হাতে বসে আছে। আমি বললাম, কি ব্যাপার, খাবে না? প্রতিমা আমার উপরে একটুও রাগ করছে না দেখে অবাক হলাম। আর কিছু বলবার আগে প্রতিমা বলল, হরিতবাবু ফোন করেছিলেন, শুভ্রবাবু হার্ট অ্যাটাকে মারা গেছেন 2:30টার সময়। তোমাকে মোবাইলে ফোন করেছিলাম, মোবাইলটা বন্ধ ছিল। বলো কি? আচ্ছা, আমি যাচ্ছি। খেয়ে গেলে পারতে না? না না, খাওয়ার ইচ্ছে নেই। আমি লিফটে নেমে একটা ট্যাক্সি নিয়ে শুভ্রর বাড়ি পৌঁছে দেখে অনেকেই পৌঁছে গেছে আগে।
সীতা বলল, সকাল থেকে শরীরটা খারাপ বলছিল, তাও হরিপদবাবুকে দেখতে গেল। ফিরে আসবার পরে বুকের মধ্যিখানে ব্যথা হতে লাগলো। ও কখনো ডাক্তারের কথা বলে না, আজ নিজেই বলল শিগগির ডাক্তার ডাকো। আমাদের পাড়ার ডাক্তারবাবুকে ফোন করলাম। তার স্ত্রী বললেন রবিবার তো উনি রোগী দেখেন না, চেম্বারও করেন না। নিজের পরিচয় দিয়ে বললাম আমার স্বামীর বুকে খুব ব্যথা হচ্ছে। উনি বললেন উনি বাড়ি নেই, মোবাইল বন্ধ। আমি তখন জিজ্ঞেস করলাম অন্য কোনো ডাক্তারের কথা বলতে পারেন? আজ তো রবিবার, সব ডাক্তাররাই ছুটি কাটান আজকে। তারপর শুভ্রর ঠান্ডা হয়ে যাওয়া শরীরের দিকে চেয়ে সীতা বলল, একজন জেনারেল প্র্যাকটিশনারকেও পাওয়া গেল না। ফরিদ বলল, জিপিরা আজকাল উধাও, আজকাল সব স্পেশালিস্ট পাবে, নানা রোগের স্পেশালিস্ট। প্রয়োজনে জেনারেল প্র্যাকটিশনার একেবারেই পাবে না। অনন্ত এসে পৌঁছেছে, ও ইনকাম ট্যাক্সের অ্যাডিশনাল কমিশনার। বলল ওই ব্যাপারে একটা গণ আন্দোলন গড়ে তোলা দরকার। ডাক্তারেরা যে মাছের ব্যবসায়ী নয়, স্মাগলার নন, নার্সিংহোমের আর ক্লিনিক্যাল ল্যাবরেটরির অর্থগৃহীত জন্তু জানোয়ার নন। তাদের যে এক মহৎ ব্রত থাকবার কথা ছিল, তাদের যে মনুষ্যত্ব থাকবার কথা ছিল, এই কথা তারা ভুলে গিয়ে থাকলে তাদের ঘাড় ধরে বোঝাতে হবে। যারা আত্মবিস্তৃত, তাদের ধুলাই দিয়ে জ্ঞান ফেরাতে হবে। সীতা কাঁদতে কাঁদতে বলল, কলকাতা শহরে বাস করেও 4 ঘন্টা সময় পেয়েও কিছু করতে পারলাম না। কোনো ডাক্তার না পেয়ে রামকৃষ্ণ মিশন হাসপাতালে নিয়ে গেলাম 1:30টার সময়। ওরা বললেন 2 ঘন্টা আগে আনলে বাঁচাতে পারতাম। অনন্ত বলল, কলকাতা শহরে আমরা স্রেফ ঈশ্বরের দয়াতে বেঁচে আছি। কি গরিব কি বড়লোক, সকলেরই সমান অবস্থা। সরকারের এ নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। কেন রবিবারে কিংবা রাতে কোনো ডাক্তার পাওয়া যাবে না? ফরিদ বলল, এর চেয়ে মফস্বল শহরের ডাক্তারেরা অনেক ভালো, তাঁদের বিবেক এখনো মরেনি। টাকার লোভ এখনো তাদের সকলকে অমানুষ করেনি। ডাক্তারেরা যে আমাদের শ্রদ্ধার মানুষ, আমাদের প্রণম্য মানুষ, এ কথা কি ওরা বোঝেন না? কলকাতা শহরে বাস করেও আমাদের প্রত্যেককে ঈশ্বরের দয়াতেই বেঁচে থাকতে হবে। সীতার অসহায় বিলাপ মনকে এই সময়ের উপরে বড়ই বিরুদ্ধ আর ক্রুদ্ধ করে তুলল। সায়েন্স নিয়ে পড়লে আমিও হয়তো ডাক্তার হতাম। হলে কি আমিও আজকালের অধিকাংশ ডাক্তারদের মতোই বিবেকরহিত হতাম? আর যদি তাই হতাম, তাহলে ডাক্তার আদৌ হতামই বা কেন? যে সময়টা পেরিয়ে এসেছি, আমাদের ছোটবেলাকার সময়, তা সত্যি অনেক ভালো ছিল। মানুষের মনুষ্যত্ব ছিল, মূল্যবোধ এমনভাবে নষ্ট হয়ে যায়নি, ভ্রষ্ট হয়ে যায়নি আজকের মতো। খবর পেয়ে একে একে আরো অনেকে আসছেন। আমি ঘর ছেড়ে বারান্দায় এলাম। যে সকলের বিপদে সবচেয়ে আগে দৌড়ে এসেছে চিরদিন, তাকেই। একটু পরে সাদা ফুলের তোড়া আর মালা দেওয়া কাচের গাড়ি করে নিয়ে যাব আমরা কেওড়াতলায়। আজকে হরিপদকেও কেউ হয়তো দেখতে যেতে পারবে না। কি করা যাবে? হরিপদ নয়, শুভ্রই আজকে প্রায়োরিটি নাম্বার 1।